সারা সপ্তাহ অফিস থাকে তো রোববার তাই দেরি হয়। তিন্নির কাট কাট গলায় বোধহয় সবারই কানে লাগলো। ঘরের ভেতর আর কি একটু গুমোট হয়ে উঠল বোধহয়। কয়েক সেকেন্ড ফ্যানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আর চোখে তিন্নি দেখলো মাঝবয়সী মহিলা মুখ বাঁকালেন। অল্প বয়সী মেয়েটি খুক খুক করে কেশে জলের গ্লাস তুলে নিল, কিন্তু ওর গায়ে মাখল না। তিন্নির তখন মন অন্য কোথাও। হাতের কাছে ফোন নেই, যদি অভিমন্যুর কল এসে থাকে। নিজের অজান্তেই ছটফটিয়ে উঠল। তা দেখে ভাস্বতী দেবী চোখ পাকালেন তিন্নিকে। বুঝেও না বোঝার ভান করে রইল তিনি। রঞ্জনবাবু মেয়ের গলার তেতোভাব ধরে ফেলে সামাল দিতে তড়িঘড়ি বলে উঠলেন। রঞ্জনবাবুকে বিশেষ পাত্তা না দিয়ে বয়স্ক ভদ্রমহিলা আবার বলে উঠলেন। কলকাতার কোথায় যেন অফিস তোমার? সেক্টর 5, কলেজ মোড়ের কাছে। ভিড় ট্রেনে প্রতিদিন যাও, অসুবিধা হয় না? না, অভ্যেস হয়ে গেছে। সেই, তোমরা সব আজকালকার মেয়ে। আমরা আবার ঘরের বাইরে পা দিতেই ভয় পাই। তা কতদিন চাকরি করছো? এই তো 2 বছর হলো জাস্ট। আপনি, মানে আপনারা ঠিক কে বলুন তো? মাফ করবেন, আমি চিনতে পারছি না। পরপর এতগুলো প্রশ্নের জবাব দিয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না তিনি। মুখ ফসকে জিজ্ঞেস করেই ফেলল। ভাস্বতী দেবী তিন্নির খুব কাছেই দাঁড়িয়েছিলেন। একটা চিমটি কাটলেন মেয়েকে, ঠোঁট টিপে চুপ করে গেল তিন্নি। অপরিচিতা বয়স্ক ভদ্রমহিলা হাসলেন। তৃপ্তির হাসি নাকি সন্তোষের? কথাটার জবাব না দিয়ে পরের প্রশ্নে লাফ দিলেন। চাকরির বাইরে আর কি কি শখ আছে? গান টান গাইতে পারো? রান্নাও নিশ্চয়ই পারো? মাথার মধ্যে একটা চড়চড়ে বিরক্তি মেশানো রাগ ফিরে আসছিল তিন্নির। তখন থেকে একতরফা প্রশ্ন করে যাচ্ছে, এ কি ইন্টারভিউ নিতে এসেছে নাকি? কে রে বাবা এরা? এ তো আত্মীয়তার কি সম্পর্ক আছে? তিনি মুখ খোলার আগে ভাস্বতী দেবী তড়িঘড়ি বলে উঠলেন। টুকটাক সব পারে। মেয়ে আমার খুব করিতকর্মা। কথাটা সর্ব মিথ্যা। তিনি রান্নাঘরে পা দেয় না কোনোদিন। আলু আর শাক আলুর পার্থক্যও বোঝে না। অতিকথনের দোষ এড়াতে রঞ্জনবাবু বাধা দিলেন স্ত্রীকে। প্রশ্ন করতে গিয়ে সত্যি কথাটাই বললেন। মা বাবার কথা শুনিয়ে চোখ মুখ শক্ত হয়ে উঠেছিল তিন্নির। দেখে দ্রুত সামাল দিলেন রঞ্জনবাবু। দাউ দাউ করে জ্বলে ওঠা বারুদের মতো গনগনে রাগটা এবার আর ধরে রাখতে পারল না তিনি। ও কি ক্লাস 3তে পড়া বাচ্চা নাকি? বাড়িতে লোক এলে কবিতা পড়ে শোনাবে? কড়া চোখে একবার বাবার দিকে তাকালো, তারপর সোফা থেকে শটান উঠে পড়ে বলল। আপনারা বরং কথা বলুন, আমি মুগ্ধ হয়ে আসছি। কারো দিকে না তাকিয়ে আলগোছে শুকনো একটা নমস্কার সেরে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল তিনি। বসার ঘর থেকে বেরিয়ে দেখল শুভ সকাল সকাল রেডি বাইরে যাচ্ছে কোথাও। ইশারায় ভাইকে ডাকলো। কে রে এরা, চিনিস? এত সকালে আমাদের বাড়ি এসছে। তিনিকে লিভিং রুম থেকে বেরোতে দেখে শুভর চোখ কপালে। অবাক গলায় বলল। তুই এই জামা কাপড়ে ওদের সামনে গিয়ে বসলি? আমি তো এই ঘুম থেকে উঠলাম, মুখ ধোয়াও হয়নি। ওরাই দেখতে পেয়ে ডাকলো। কেন রে? তুই কি রে দিদি, দিন দিন ছাগল হয়ে যাচ্ছিস? চোখ পাকালো তিন্নি। ওর মুখ দেখে শুভর মনে কেমন একটা সন্দেহ জাগলো। চাপা গলায় বলল। তুই জানিস না কিছু? মা বলেনি তোকে? না তো, কে এনারা? আমাদের কোনো রিলেটিভ নাকি? আগে তো দেখিনি। এখনো হয়নি, তবে হতে কতক্ষণ। মাথার 6 ইঞ্চি উপর দিয়ে সব কথা উড়ে যাচ্ছিল তিন্নির। মনটা আরেকবার আনচান করে উঠল। অভিমন্যুর ফোন এলো কি? বেজার মুখে বলল। শুভ, সকাল সকাল শুরু করেছিস? মুস্কি হাসি হাসল শুভ, সঙ্গে সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করতেও ভুল না। আগে 100 টাকা দে, তারপর বলবো। সাত সকালে এত জনের এত খেজুরে কথা পছন্দ হয়নি তিন্নির। নে বাবা নে, যা পারিস নে। মনে মনে ভাইকে 2-3টে গালি দিয়ে বিনা বাক্য ব্যয়ে নিজের ঘরে ঢুকে পার্স থেকে 100 টাকার একটা নোট ভাইয়ের হাতে ধরিয়ে দিতেই কান এঁটো করা হাসি হাসল শুভ। একবার বলতেই দিয়ে দিবি? জানলে আরো বেশি চাইতাম। চোখ পাকিয়ে ধমকে উঠল তিন্নি। এবার ওই 100 টাকাটাও কেড়ে নেব। বলবি কি? একগাল হাসল শুভ। ঠিক জানি না, তবে যা বুঝলাম এরা মার কোনো বান্ধবীর বান্ধবী, তোকে দেখতে এসেছে। ভ্রু কুঁচকে কপালে উঠল তিন্নির। আমাকে দেখতে এসেছে কেন? সকাল সকাল দিদির সাথে একটু মজা করার ইচ্ছে হলো শুভর। হালকা চোখ টিপে যা মাথায় এলো তাই বলে দিল। আমি কি জানি, ওই বয়স্ক মহিলার মেয়ের চাকরির জন্য বোধ হয়, নয়তো তোকে দিয়ে লাইফ ইন্স্যুরেন্স করাবে। চাকরি? আমি কোথা থেকে চাকরি দেব? তবে লাইফ ইন্স্যুরেন্সের স্কিম করাতে এসেছে হবে হয়তো।
মাকে জিজ্ঞেস করিস। আমি কাটলাম। 100 টাকার নোটটা তিন্নির নাকের ডগায় নাচাতে নাচাতে শুভ বেরিয়ে গেল। তিন্নির ভ্রু কুঁচকেই রইল। লাইফ ইন্স্যুরেন্স করাতে এত সকালে কে আসে? তাদেরকে এত আপ্যায়নের বা কি আছে? বিশাল বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে ঢুকে গেল তিন্নি। জল ছিটিয়ে ছিটিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ব্রাশ করল, মুখে চোখে জল দিল, তারপর কি ভেবে টুক করে স্নানটাও ছেড়ে নিল। যতটা সময় বাথরুমে কাটানো যায় আর কি, না হলে তো মা টেনে বসিয়ে দেবে অপরিচিত মহিলা মহলের সামনে। আবার মুখোমুখি হওয়া এড়াতে অনেকটা সময় নিয়ে জল ঘেটে বাথরুম থেকে বেরিয়ে তিন্নি দেখল ওনারা উঠছেন। ততক্ষণে স্বস্তির নিঃশ্বাসটা গোপন করে নিয়ে ভদ্রতার হাসি হেসে তিন্নি বলল, আবার আসবেন। বয়স্ক মহিলা তিন্নির থুতনিতে আঙুল ছুঁয়ে একটা চুমু দিয়ে বললেন, এই তো স্নান টান সেরে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তারপর মৃদু অনুযোগের সুরে বললেন, তুমি তো আর আমাদের সামনে এলে না, গল্পও হলো না। ওনার পেছন দাঁড়িয়ে থাকা ভাস্বতী দেবীর মুখ হাসিতে ভরে উঠেছে। ততক্ষণে তিন্নির বয়সী অল্প বয়সী মেয়েটাও ফোসকে হাসি হেসে তিন্নিকে চোখ মারল। আবার আসবো আমরা, এখন তো যাতায়াত লেগেই থাকবে। তিনি ভ্রুকুচকে দাঁড়িয়েই রইল। আজ সকাল থেকে ঠিক কী কী হচ্ছে তিন্নির খাপছাড়া মনে কিছুই বোধগম্য হচ্ছে না। সত্যি বলতে অভিমন্যুর খবর না পাওয়ায় হয়রান হয়ে গিয়ে আধা কথা কানেও নিচ্ছে না তিন্নি। তাও কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল মনে। বাড়ি ফাঁকা হয়ে গেলে ভাস্বতী দেবীকে তিন্নি ডেকে বলল, অমন যাকে তাকে লাইফ ইন্স্যুরেন্স করানোর জন্য সাত সকালে বাড়িতে ডেকে এনে খাতিরদারি করে জলখাবার খাওয়াচ্ছ? আমাকে একবার জিজ্ঞেস তো করবে। ওসব উটকো লোকের কাছ থেকে কোনো স্কিম নেব না এখন। ভাস্বতী দেবী বসার ঘরে থেকেই খেয়াল করেছিলেন শুভ কথা বলেছে তিন্নির সাথে, কিন্তু ঠিক কী বলেছে তো আর জানেন না। মনটা ওনার আজ আনন্দে ভরে আছে। হাজার হোক মেয়ের বিয়ের কথা মোটামুটি ফাইনালে হয়েই গেল। এরপর শুধু সামনে এগোনোর পালা। 2-3 সপ্তাহ আগেই আসার ছিল এনাদের। নানা কার্যকারণে পেছাতে পেছাতে অবশেষে দুর্গাপুজোর পর এলেন। তবে প্রথম দেখাতেই যে তিন্নিকে এনাদের পছন্দ হয়ে যাবে স্বপ্নেও ভাবেননি ভাস্বতী দেবী। খুশিতে ডগমগ হয়ে মেয়ের সব কথা কানে তোলেননি। তিন্নির কথা শুনে প্রথমে আকাশ থেকে পড়লেও তারপর মনে মনে ভাবলেন সেই বিয়ে তো একরকম লাইফ ইন্স্যুরেন্সই বটে। মেয়ে হয়তো মায়ের সামনে নিজ মুখে বিয়ের কথা তুলতে লজ্জা পাচ্ছে। এমনিতেও আজকালকার চাকরি করা মেয়েদের আধুনিক কথা বোঝা দেয়। মুখে বলেন, সে তো সবাইকেই করতে হয়, একদিন না একদিন। আগে থেকে দেখাশোনা করে কথা বলে রাখতে হবে না, সারা জীবনের ব্যাপার। দেয়াল ঘড়ির দিকে চোখ পড়ল তিন্নির। 10টা বেজে গেছে, এখনও তো অভিমন্যুর ফোন এলো না। আর কত দেরি? কখন থেকে মনটা যেন চড়ুই পাখির মতো ছটফট করছে। অন্যমনস্ক হয়ে মার কথাগুলো ঠিক শুনছিল না তিন্নি। মুখে বলল, পেপারস রেখে গেছে, আমাকে দিও, চেক করে বলবো। আরেক প্রশ্ন অবাক হলেন ভাস্বতী দেবী। পেপারস আবার কি? তিন্নি কি হবু বরের স্কুল কলেজের সার্টিফিকেট চাইছে? ভারী অবাক হয়ে বললেন, কাগজপত্র কেন লাগবে রে? ওরা তো আমাদের পরিচিত, আমার বান্ধবী বান্ধবী ততক্ষণে বেডরুমে রাখা মোবাইলে পরিচিত রিংটোনটা বেজে উঠেছে। তিন্নির আর কিছু শোনার অবকাশ নেই। মাকে সামনে থেকে সরিয়ে দিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। মেয়ের গমন পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ভাস্বতী দেবী। এ জন্মে আর মেয়েকে বুঝতে পারবেন না উনি। এই ফোনই মেয়েটার মাথা খেল। কোনো রকমে এখন বিয়ের চৌকাট পার করতে হবে, ব্যাপারটা হাতের বাইরে চলে যাওয়ার আগেই। আচ্ছা, সম্বন্ধটা ঠিকঠাক হবে তো? আশা নিরাশার দোলাচলে দুলতে থাকা মন নিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন ভাস্বতী দেবী। ঘরে ঢুকতেই বাঁধ ভাঙা বন্যার জলের মতো ফোনের ওপর ঝাঁপিয়ে পড়ল তিনি। তুমি ঠিক আছো? হাঁপাতে হাঁপাতে ওপাশ থেকে অভিমন্যুর ক্লান্ত গলা ভেসে এলো। হ্যাঁ, আরেকবার বেঁচে ফিরে এলাম। কেঁদে ফেলল তিনি, উদ্বেগে, চিন্তায়, মানসিক কষ্টে আর আনন্দে। এতদিন পর অভিমন্যুর গলা শুনে ফোপাতে ফোপাতেই বলল, কিছু হয়নি তো তোমার? হাতে পায়ে গায়ে কোথাও লাগেনি তো? প্লিজ অভিমন্যু, আমাকে লুকিও না কিছু। নরম গলাটা ভেসে এলো অনেক দূর থেকে। পাগল মেয়ে, আই প্রমিস ইউ না। আর একটা কথাও না বলে ফোনটা বুকের কাছে চেপে ধরে কেঁদেই চলল তিনি। খুব খুব শ্রান্ত গলায় অভিমন্যু বলল, এবার রাখি। শোনো, আমি খুব টায়ার্ড, টানা 65 ঘন্টা ঘুম হয়নি। রাতে ফোন করব, ওকে?
বুকের ভেতর আমল কেঁপে উঠল তিন্নির। কেন এত নরম করে অভিমন্যু কথা বলছে? কেন মন মানছে না সব ঠিক আছে? তিন্নির মনের ভেতরে বসে থাকা একটা টাইম বোম যেন টিকটিক করছে, আরও বড় কিছু হয়েছে তা শোনার অপেক্ষায়। কিন্তু প্রশ্ন করার হিম্মত হলো না ওর। নিস্তেজ বিবশ গলায় শুধু এতটুকু বলতে পারল। আমি অপেক্ষা করে থাকবো। অভিমন্যু ফোন কেটে দেওয়ার পর কাটা গলা গাছের মতো বিছানায় পড়ে রইল তিন্নি। উঠে বসার আর শক্তি নেই ওর। 3 দিন ধরে চলে আসা পাহাড় প্রমাণ মানসিক পরিশ্রান্তি আর অপেক্ষার অবসান স্থবিরের মতো এলিয়ে পড়ে রইল। 3 রাতের জমাট কান্নাগুলো নোনতা গরম জল হয়ে ধীরে ধীরে চোখের কোল বেয়ে নেমে আসার সাথে সাথে তিন্নিও ঘুমুলো। দীর্ঘ 65 ঘন্টা পর দু চোখের পাতা এক করে। সারাদিন ভাস্বতী দেবী রঞ্জনবাবুর বারংবার ডাকাডাকিতেও সে কাল ঘুম ভাঙল না। গত 3 রাত যে ও ঘুমোয়নি। দেশ মাতৃকাকে রক্ষা করার শপথ নিয়ে হাসতে হাসতে এদেশের বীর জওয়ানরা প্রতিকূল পরিবেশে দুর্গম সীমান্তে যুদ্ধক্ষেত্রে শুধু প্রাণ দেয় না, নিজেদের প্রাণের বিনিময়ে বাকি 133 কোটি ভারতবাসীর সুরক্ষাও সুনিশ্চিত করেন কেবলমাত্র নিজেদের পেশিশক্তি এবং বুদ্ধি বলে। সেনার মেডেল, বীরচক্র, পরম বীরচক্র আরও নানা উপাধি হয়তো ফোর্সের পেশাদার জীবন অলংকার সমৃদ্ধ করে তোলে। তেরাঙ্গিয়ায় মোড়া কফিন যখন ফৌজির বাড়িতে এসে পৌঁছায়, দেয়া হয় গান স্যালুট। স্পেশাল মিডিয়ার ছড়িয়ে পড়ে সেন্টিমেন্টাল ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে মনের কোণে সুরসুরি তোলা সুপার এডিটেড প্যাট্রিওটিক ভিডিও। সেগুলো পরে দেখে 2-3 দিন সাধারণ মানুষের রক্ত ফুটতে থাকে টকবগিয়ে। মনে মনে চায়ের কাপে তুফান ওঠে আর্মির প্রয়োজনীয়তা নিয়ে, তাদের শো-কল্ড অপদার্থতা নিয়ে, ভাগ্য ভালো হলে তাদের বীরগাথা নিয়ে। তারপর জেকে সেই অন্তরালে চলে যায় সেই সেনাদের মিত্র। তেলে ভাজার ঠোঙা হয়ে ঠাঁই পায় রাস্তার জঞ্জালে। সবাই ভুলে যায় তাদের নাম, তাদের অবদান। 25 বছর আগের কোনো এক ক্রিকেট ম্যাচের স্কোরবোর্ড মুখস্থ রাখা দেশবাসী অথবা পর্দার ম্যাচও অভিনেতার সব সংলাপ ঠোঁটস্থ রাখা জনগণ ভুলে যায় মাত্র 3 দিন আগে শহীদ হওয়া সেনার নাম। যদি না সেই আত্মত্যাগ নিয়ে কোনো বায়োপিক বানানোর উদ্যোগ নেওয়া হয়, কোনো এক অসম যুদ্ধ জয়ের গাথা স্মরণ করতে শহীদদের স্মরণে শ্বেতশুভ্র মর্মর মেমোরিয়াল গড়ে তুললে তা হয়ে দাঁড়ায় পপুলার ট্যুরিস্ট স্পটে। সেলফির ভিড়ে হারিয়ে যায় ফৌজির নাম, তার কর্ম, তার অবদান। 24/7 অহরহর অহর্নিশ সেই শহীদের নিঃস্বার্থ প্রাণত্যাগের বিনিময়ে দেশের অখণ্ড মানচিত্রে আজও অটুট। কিন্তু শুধু সেই সেনারাই একা সীমান্তে যুদ্ধ লড়ে। সীমান্ত থেকে বহু দূরে ফোঁটায় ফোঁটায় চোখের জলের তর্পণ চড়িয়ে তাদের প্রিয়জনরাও কি সেই মানুষগুলোর অপেক্ষায়, একটা খবরের অপেক্ষায়? নিঃসঙ্গ মনে সহিংসতা আর সহন শক্তি নিঃশব্দ যুদ্ধ লড়ে না। ভালোবেসে যাওয়া সেই একলা মানুষগুলোর বীরগাথা হয়তো সাদা কাগজে অলিখিতই থেকে যায়। চোখের জলের যে কোনো দাম হয় না, ভালোবাসার কোনো দাম হয় না, নিঃস্বার্থ আত্মত্যাগ যে খবরের কাগজের হেডলাইন হবার যোগ্য নয়। সে রাতে আর ফোন এলো না অভিমন্যুর। একটা রিং হওয়ার অপেক্ষায় থেকে সারা রাত ঘুম হলো না তিন্নিরও। আবোল তাবোল দুশ্চিন্তায় আর মনের সাথে মনের যুদ্ধে সমস্ত রাত বিছানায় এপাশ ওপাশ ছটফট করতে করতেই ফোনটা হাতে নিয়েই ভোর রাতে কখন চোখ লেগে গিয়েছিল। নিয়মমাফিক অ্যালার্মের কর্কশ যান্ত্রিক স্বরে তন্দ্রা ভেঙে ধরফর করে উঠে বসল। আপনা আপনি হাত চলে গেল ফোনের দিকে, আরেকবার কল লগ চেক করতে। অভিমন্যু ফোন করেনি তো? এক চিলতে আশা নিতেন পক্ষে যদি একটা মিস কলও থাকে। না, বৃথা সে আশা, জাস্ট এম্পটি। ঝুপ করে বুকের ভেতরটা খালি হয়ে গেল তিন্নির। ছটফটিয়ে উঠল মন, মাথার মধ্যে কে যেন চিৎকার করে উঠল। কেন এমন হলো? অভিমন্যু যে বলল রাতে ফোন করবে, তাও করলো না। মনের ভেতরে বসে থাকা টাইম বোম থেকে আসা হৃৎপিণ্ডের সাথে যেন তালে তাল মিলিয়ে টিকটিক করে জানান দিচ্ছে আসন্ন দুঃসংবাদ। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ ফোনটা আঁকড়ে বসে থাকার পর নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করলো তিন্নি। কেমন স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছিস তুই। ওদিকে সেই মানুষটা যে টানা 65 ঘন্টা না ঘুমিয়ে প্রাণ হাতে করে দেশের জন্য লড়াই করলো, তার মানসিক ক্লান্তি নিরাময় একটু বিশ্রামের কথা ভুলে গেলি? মন চলে নিজের মতোই, মাথার শাসন শোনে না। ব্যাটারি চালিত পুতুলের মতো বিছানা ছেড়ে উঠে পড়ল তিনি।
যেমন তেমন করে বাসি চাদর বালিশ গুছিয়ে রেখে 5 মিনিটের মধ্যে গায়ে মাথায় কোনো রকমের জল ঢেলে বেরিয়ে এলো বাথরুম থেকে। অন্যদিনের মতো আজ আর অফিস যাওয়ার জামাকাপড় নিয়ে ভাবল না। হাতের সামনে যা পেল তাই গায়ে গলিয়ে ভিজে চুলটা মাথার উপর চুরু করে বেঁধে নিল। অভিমন্যুর একটা ঠিকঠাক খবর না পাওয়া অবধি গলা দিয়ে খাবার নামবে না তিন্নির। খেতে ইচ্ছে করছে না একেবারেই, কিন্তু ভাস্বতী দেবী ঘুম চোখে খাবার আগলে বসে আছেন। এখন বারণ করলে আরও 2-4টে বিষ মাখানো কথা হুল শুনতে হবে। এত সকালে মেয়েকে আর ভাত দেন না ভাস্বতী দেবী। চা বাটার টোস্ট বানিয়ে দেন। গরম চায়ের কাপ গলায় উপর হয়ে ঢেলে নিয়ে টোস্টগুলো ছুঁয়েও দেখল না তিনি। টেবিল ছেড়ে উঠে পড়ল। ভাস্বতী দেবী চেঁচিয়ে উঠলেন পেছন থেকে। সেই যদি খাবি না, তবে সকাল সকাল আমাকে রান্নাঘরে ঢোকাস কেন? খাবার নষ্ট করবি বলে? ভাস্বতী দেবীর কথা আজ কানে গেল না তিন্নির। চিন্তায় জ্বর গিট পাকানো মন নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অন্যান্য দিনের মতো রঞ্জনবাবুকে বাই বলেও গেল না। সম্মোহিতের মতো কোনো দিকে না তাকিয়ে অফিস যাওয়ার সাথী হ্যান্ডব্যাগটা হাতে গলিয়ে রিস্কায় উঠে বসল চুপচাপ। ভাস্বতী দেবী এই সুযোগে স্বামীকে খোঁটা দিতে ছাড়লেন না। তিতকুটে গলায় বললেন, এখনো সময় আছে। আদরের মেয়েকে সামলাও। হাতের বাইরে বেরিয়ে গেলে পরে আমাকে দোষ দিবে না। আমি কিন্তু ছেলের বাড়িতে হ্যাঁ বলে দিচ্ছি। কি বলবেন রঞ্জনবাবু ভেবে পেলেন না। কাল সকাল থেকে তিন্নির আচার আচরণ ওনার চোখেও অসদস্য লাগছে। তিনি তো কখনো এমন করে না। গতকাল সকাল সকাল স্নান সেরে সেই যে অবেলায় শুয়ে পড়ল, কি কাল ঘুমিয়ে পেয়েছিল মেয়েটাকে। এত ডাকাডাকিতেও সে ঘুম ভাঙল না। আজ সকালেও মুখে কথা নেই, চোখে কালি ঢেলে গেছে। থমথমে চেহারা। অফিস যাওয়ার আগে একবার বাবার দিকে চেয়েও তাকালো না। মেয়ে কি অভিমান করেছে ওনার উপর? তিন্নিকে না জানিয়ে ছেলের বাড়ি থেকে দেখতে আসায় রঞ্জনবাবুও সম্মতি দিয়েছেন বলে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল রঞ্জনবাবুর। মনে মনে বললেন। ওদিকে রঞ্জনবাবুর মতামতের অপেক্ষা না করেই ঘরে ঢুকে গেলেন ভাস্বতী দেবী। লোকে বলে লাখ কথা ছাড়া বিয়ে হয় না। সত্যিই তো। একের পর এক ফোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের জানানো, ছেলের বাড়ির সাথে কথা এগোনো, লিস্ট মিলিয়ে সব জোগাড় যন্ত্র করা, অনেক কাজ সামনে। একা হাতে ওনাকে সবটা সামলাতে হবে। মেয়ের বিয়ে কি মুখের কথা? আজ কাকভরে স্টেশন যাওয়ার আগে বিশালক্ষী মন্দিরে 2টো এক্সট্রা ধূপ জ্বালালো তিনি। চিরাচরিত প্রার্থনাটা আজ 2 মিনিট বেশি ছিল। সকাল থেকে বাম চোখের পাতা কাঁপছে ওর। মনটা কেমন যেন কু ডাকছে। এত সকালে মন্দির খোলেনি তখনও। তা হোক, বন্ধ দরজাতেই মাথা ঠুকে কৃষ্ণ কালো চোখ দুটি বুজিয়ে 2 হাত জোর করে বিড়বিড় করতে লাগলো অভিমন্যুর সুরক্ষা কামনায়। একটা ফোন কলের আকুল প্রার্থনায়। কোনো মন্ত্র নয়, কোনো রীতিসম্মত পূজা নয়, শুধু একজনকে ভালো রাখার আকুল আবেদন। ভাগ্যের হাতে নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়েছে তিনি। ভগবানের উপর অটুট বিশ্বাস রাখা ছাড়া আর যে কোনো উপায় নেই। দরকার পড়লে সারা পৃথিবীর সকল ধর্মস্থানের প্রতিটি পাথরে মাথা ঠুকবে তিনি, শুধুমাত্র অভিমন্যুর সুরক্ষার জন্য। ট্রেনে, অটো লাইনে, এমনকি অফিস পৌঁছেও অবসন্ন হৃদয়ে ঈশ্বরের নাম স্মরণ করতে করতে মনে মনে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। নিশ্চয়ই ওর কিছু হয়নি। মিশন শেষ হওয়ার পর আমাকে তো জানালো সব ঠিক আছে। কিন্তু তখনই অন্য মনটা প্রশ্ন করে, তবে এখনো কেন তার একটা বার্তাও এসে পৌঁছলো না? ফোন না হোক, একটা মিসড কল দিয়ে তো জানাতে পারত সে ঠিক আছে। অভিমন্যু কি জানে না তিন্নির মনে কি চলছে? অনিশ্চয়তা, অস্থিরতা, অব্যক্ত অভিমান আর আশঙ্কায় খুব খুব কান্না পাচ্ছে তিন্নির। থেকে থেকে বুকের ভেতরটা পায়রার ডানার মতো ছটফটিয়ে উঠছে শুধু আর একবার অভিমন্যুর গলার আওয়াজ শোনার জন্য। সকাল 11:30 নাগাদ ফোনটা এলো। আননোন নাম্বার। তিনি তখন অফিসে কনফারেন্সে কলে ব্যস্ত। সচরাচর মিটিংয়ে থাকলে তিনি কখনো ফোন ধরে না, কিন্তু আজকের ব্যাপার আলাদা। সাইলেন্টে রাখা ফোনটা টেবিলের ওপর রাখা ছিল। স্ক্রিনে সাদা আলো জ্বলে উঠতেই প্রেজেন্টেশন থামিয়ে দিল তিনি। এক্সকিউজ মি অল, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট কল টু অ্যাটেন্ড। মাঝপথে প্রেজেন্টেশন থামিয়ে দেয় মিথিলেশ একটু বিরক্ত হলো। আর ইউ সিরিয়াস? মোর ইম্পর্টেন্ট দেন দিস? মিথিলেশ, সরি ফর দ্যাট। ফোনটা কানে চেপে কাছের দেয়ালে ঢাকা কনফারেন্স রুম থেকে বেরিয়ে এলো তিনি। হ্যালো। কাপা কাপা গলায় ফোনটা রিসিভ করলো তিনি। মনে মনে ভেবেছিল হয়তো অভিমন্যুর দরাজ গলা হেসে উঠবে আবার, কিন্তু ওকে অবাক করে দিয়ে অপরিচিত একটা ভারী গলা ভেসে এলো। সীমান্তিনী, দিস ইজ
Colonel Sri Vishnu Ranganatham speaking. Few months ago, you met me in Sikkim, remember? ইয়েস স্যার। অভিমন্যু কোথায়? ইজ হি অল রাইট? একটা খারাপ খবর আছে মিস আচারিয়া, ইউ আর হিজ এমার্জেন্সি কন্ট্যাক্ট। আই থট আই শুড লেট ইউ নো। ইজ হি অ্যালাইভ? শুকনো বাঁশপাতার মতো কাঁপতে কাঁপতে শরীরের সবটুকু শক্তি দিয়ে প্রশ্নটা করল তিনি। উত্তর শোনার মতো আর কোনো শক্তি ছিল না তিন্নির কাছে। অভিমন্যু বেঁচে আছে, কিন্তু ওর দুটো গুলি লেগেছিল কাল। হি ইজ ইন ICU অ্যান্ড কর্নেল স্যার আরও কিছু বলে যাচ্ছিলেন, কিন্তু তিন্নির কানে আর কিছু ঢুকল না। ফোন পড়ে গেল হাত থেকে। চোখের সামনে পলকেই সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার আগেই অভিমন্যুর মুখটা ভেসে উঠল তিন্নির সামনে। পাগুলো অসাড়। এসি অফিসের মধ্যে দরদর করে ঘামতে লাগলো তিন্নি। ওর হৃৎপিণ্ডের লাভডুব শব্দ বোধ হয় কলকাতার ট্রাফিকের আওয়াজ ছাপিয়ে সিকিম পৌঁছে গিয়েছিল। কাচের দেয়ালটা ধরিয়ে নিজেকে মাটিতে পড়ে যাওয়া থেকে আটকালো তিন্নি। তবে যে ও এতবার ভগবানকে ডাকল, চোখের জলে এতবার প্রার্থনা করল, মনের প্রাণের বিশ্বাসের আরতি চড়ালো, দিনের পর দিন, মাসের পর মাস, সব মিথ্যা। ভগবান বলে তবে সত্যি কি কিছু নেই? হৃৎপিণ্ড যেন ঠান্ডা বরফ, কোনো অনুভূতি আসে না তিন্নির মনে। এক ফোঁটা চোখের জলও বেরোলো না। ভেতরে ভেতরে হয়ে উঠেছে অস্থির ও ভঙ্গুর। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। দম বন্ধ হয়ে আসে। আবার কি ব্ল্যাক আউট হয়ে যাবে? প্রাণপণ চেষ্টায় আর একবার অভিমন্যুর গাঢ় বাদামি চোখ দুটো ভেসে উঠল মনের আয়নায়। ঠিক তখনই সম্বিত ফিরে পেল তিন্নি। শুকনো হয়ে আসা ঠোঁটটা আবার ভিজিয়ে নিল তিনি। তারপর মাটিতে পড়ে থাকা ফোনটা কানে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ভেঙে পড়ার সময় নয় এটা। অনেকদিন পর তিন্নির চরিত্রের সেই খোলা তরবারি আবার বোধহয় ঝলসে বেরিয়ে এলো ওর বেচারা খাপ থেকে। চোয়াল শক্ত করে কর্নেল শিববিষ্ণু রঙ্গনাথামকে স্পষ্ট গলায় জিজ্ঞেস করল। অভিমন্যু কেমন আছে? একটু সময় নিলেন কর্নেল, তারপর একটু গুছিয়ে নিয়ে বললেন, ওয়েল, এটা বলবো না যে হি ইজ কমপ্লিটলি অ্যাবাউট অফ ডেঞ্জার, বাট ডক্টর থিমস হি উইল বি অলরাইট। কথাটা মাথায় রেজিস্টার হতেই 1 সেকেন্ডও সময় লাগলো। পরের 2 সেকেন্ডে তিন্নি ভেবে নিল কি করা উচিত। নিজে জানেও না ও কি বলতে চলেছে, আদৌ তা সম্ভবপর কিনা। এই মুহূর্তে মনের কথা, মাথার কথা আর মুখের কথার মধ্যে কোনো তালবন্ধন নেই। শুধু এটুকু বোধ আছে, আজ আর ইতস্তত করলে চলবে না। যে করেই হোক নিজের সর্বশক্তি দিয়ে সবাইকে কনভিন্স করাতেই হবে। হয়তো কেউ মুখের ওপর সরাসরি না করবে, এই তো। কোনো চেষ্টা না করে গুমড়ে মরার থেকে মনের অনুচ্চারিত প্রশ্নগুলো মুখে এনে না শোনা ভালো। একটুও না ভেবে সাহস করে মনের কথাটা বলেই ফেলল তিনি। মে আই কাম টু ভিজিট হিম স্যার? প্লিজ স্যার, আই রিয়েলি নিড টু সি হিম। থমকে গেলেন কর্নেল। এটা হয়তো উনি আশা করেননি। কি ভেবে হয়তোবা তিন্নির কাতর আবেদনেই মন ভিজে উঠল ওনার। ইয়েস ইউ মে, বাট আই এম কামিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর কিছু শোনার প্রয়োজন বোধ করল না তিনি। ফোন কেটে দিল। পরের কাজগুলো খুব দ্রুত গতিতে হলো। নিজের ডেস্কে দৌড়ে ফিরে এসে মেক মাই ট্রিপ, ইন্ডিগো, স্পাইস সজেট যাবতীয় অনলাইন ওয়েবসাইট চেক করতে লাগলো তিনি। শিলিগুড়ির নেক্সট ফ্লাইট কখন? বেলা খুঁজতে খুঁজতে একটাই পেল। দুপুর 3টে নাগাদ কলকাতা থেকে ইন্ডিগোর ফ্লাইট। বিকেল 4টের মধ্যে শিলিগুড়ি পৌঁছবে। সাধারণ সময়ের থেকে দ্বিগুণের বেশি ভাড়া। তাতে কিছু যায় আসে না তিন্নির। ক্রেডিট কার্ড দিয়ে টিকিট বুক করে কনফার্মেশন মেল চলে আসতেই আবার দৌড়ে এলো কনফারেন্স রুমে। ঝড়ের গতিতে ভেতরে ঢুকে মিথিলেশকে বলল, মিথিলেশ, আই হ্যাভ আ ফ্যামিলি ইমার্জেন্সি। আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তিন্নির গলার স্বর আর বিধ্বস্ত চেহারা দেখে মিথিলেশ আদতেই উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে শিমুতিনি? তোমার ফাদারের কিছু হয়েছে? আমাদের কোনো হেল্প লাগবে? আটকে উঠল তিন্নি। মুখ ফসকে সত্যিটা বেরিয়ে আসতে আসতেও তারপর নিজেকে আটকালো তিন্নি। যদি এরা তাই ভাবে, ভাবুক না, ক্ষতি নেই। কিন্তু এই মুহূর্তে অভিমন্যুর কাছে যাওয়াটা আরও বেশি জরুরি। তাতে বাবার নামে মিথ্যে এক্সকিউজ হলে তাই সই। অস্পষ্ট গলায় মিথিলেশের শেষ প্রশ্নটার উত্তর দিল, না, কিন্তু আমার যাওয়াটা খুব দরকার। ইটস ওকে, প্লিজ গো। কোনো হেল্প লাগলে জানিও, আমরা যথাসাধ্য চেষ্টা করব।
মিথিলেশ আর আটকালো না তিন্নিকে। ঘাড় নেড়ে আবার নিজের ডেস্কে ফিরে এসে সঙ্গী হ্যান্ডব্যাগ, মোবাইল ফোন আর ওয়ালেট হাতে নিয়ে ওডিসি ছেড়ে বেরিয়ে গেল তিন্নি। এলিভেটরের জন্য অপেক্ষা করছিল তিনি। চোখে পড়ল দূর থেকে দৌড়ে আসে সায়ক। এলিভেটর আসার অপেক্ষা না করে ততক্ষণে 14 তলা থেকে হাওয়ার গতিতে সিঁড়ি বেয়ে নেমে গেছে তিনি। হাঁপাতে হাঁপাতে অফিসের নিচে নেমে এসে সামনে যে ট্যাক্সি পেল তাতেই উঠে পড়ে বলল, দমদম চলো, ডোমেস্টিক এয়ারপোর্ট। ট্যাক্সি যখন নিউ টাউনের ট্রাফিকে আটকে 3টে বড় বড় শ্বাস নিয়ে এবার বাড়িতে ফোন করল তিনি। কাঁপা কাঁপা গলায় ডাকল, বাবা। জীবনের শ্রেষ্ঠতম অভিনয়টা আজই করতে হবে ওকে। একটুও ভুলচুক হলে চলবে না। অফিসে থাকাকালীন তিনি তো কোনোদিন ফোন করে না। সকালের ঘটনার জন্য মেয়ের বুঝি মন খারাপ হয়েছে। 3বার রিং হওয়ার পর অল্প হেসে ফোন ধরলেন রঞ্জনবাবু। ফোন রিসিভ করতেই যদিও রঞ্জনবাবুর গলা চেঞ্জ হয়ে গেল। ডুকরে ওঠা কান্নাটা চেপে রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে এক নিঃশ্বাসে সাজিয়ে রাখা মিথ্যে কথাগুলো ছিটকে বার করে দিল তিনি। বাবা, আমাদের প্রজেক্টের একটা নতুন ডেডলাইন চলে এসেছে। অনেক রাত অবধি থাকতে হবে অফিসে। আমি জানি না কখন কাজ শেষ হবে। লাস্ট ট্রেন ধরার রিস্ক নিতে পারবো না। প্লিজ মাকে জানিয়ে দিও, আজ আর বাড়ি ফিরতে পারবো না আমি। তিন্নির গলাটা কেমন ভাঙা ভাঙা শোনাচ্ছে না? থমকে গেলেন রঞ্জনবাবু। তিন্নি তো কখনো এমন করে না। কি হয়েছে মেয়েটার? কোনো উটকো ঝামেলায় জড়িয়ে গেল কি? উদ্বিগ্ন হয়ে বললেন, বাবা প্লিজ সবসময় এত প্রশ্ন করো না। বলছি না অফিসে একটা ঝামেলা হয়ে গেছে। প্রজেক্টের সবাইকেই থাকতে হবে, আর এত রাতে আমার পক্ষে বাড়ি ফেরাও সম্ভব নয়। ব্যাস। জীবনে এই প্রথমবার বোধহয় রঞ্জনবাবুর সাথে চেঁচিয়ে কথা বলল তিনি। মুখ থেকে কথাগুলো ছিটকে বেরোনোর পরেই নিগুড় অনুশোচনায় ডুবে গেল তিনি। কেঁদে ফেলে বলল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো বাবা। বিশ্বাস করো, খুব জরুরি না হলে এভাবে জানাতাম না। আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। স্তব্ধ গলায় রঞ্জনবাবু বললেন। চাপা কান্নাটা গিলে নিল তিনি। ভাঙা গলায় বলল, মাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। রাখছি। ফোন কেটে দিয়ে মনে মনে বলল, তোমার আশীর্বাদ যেন সফল হয় বাবা, সব যেন ঠিক হয়ে যায়। এয়ারপোর্টে পৌঁছে চেক ইন করে যখন একটু বসার সুযোগ পেল তিনি, ঘড়ির কাঁটা একটা পেরিয়ে গেছে। ডোমেস্টিক লাউন্সে একটা ওয়াশরুমে ঢুকে এতক্ষণের জমে থাকা কান্নাটা গুমড়ে বেরিয়ে এলো। হু হু করে কেঁদে ফেলল তিনি। বেসিনের বয়ে যাওয়া ঠান্ডা জলের সাথে চোখের গরম নোনতা জল মিশে একাকার। অনেকটা চোখের জল বেরিয়ে যাওয়ার পর মনের চাপটা একটু হালকা হতেই কর্নেল শ্রীবিষ্ণু রঙ্গনাথামকে রিং ব্যাক করলো তিনি। 2-3বার রিং হতেই ফোন রিসিভ হলো। স্যার, আমি শিমন্তিনী বলছিলাম। ভারী গলা ভেসে এলো ও প্রান্ত থেকে। হ্যাঁ বলুন, আপনি আসছেন তবে? ইয়েস স্যার। আমি এখন কলকাতা এয়ারপোর্টে। গ্যাংটক পৌঁছে কিভাবে যাব যদি বলতেন। তিন্নির কথার মাঝেই কর্নেল রঙ্গনাথাম ওকে থামিয়ে দিলেন। আপনি কি 410 এর ফ্লোরে শিলিগুড়ি নামছেন? তিনি এমন অবাক হলো যে জবাব দিতেই ভুলে গেল। ফোনের ওপারে কর্নেল একটু হেসে বললেন, আমাদের লোক থাকবে শিলিগুড়ি এয়ারপোর্টে, আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলে আসবে। অভিমানিও কেমন আছে স্যার? ওর অপারেশন সাকসেসফুল, বাট হি ইজ নট রিটিভ হিজ সেন্স ওয়েট। অনেকটা দ্বিধা ভরে জিজ্ঞেস করে ফেলল তিনি। ওর ইনজুরি নিয়ে, মানে ঠিক কি হয়েছিল? ক্যান ইউ গিভ মি এনি ডিটেলস? ইটস ওয়াজ লো ভেরিসিটস উইন্ট, এটা গুলি শুয়ে বেরিয়ে গেছে। আদার ওয়ার্ল্ড বিট সিরিয়াস, বাট ডোন্ট ওয়ারি, হি উইল বি অলরাইট। সি ইজ সীমান্তিনী। কল কেটে দিলেন কর্নেল। ফোনটা হাতে নিয়ে শূন্য চোখে তাকিয়ে রইল তিনি। কি হচ্ছে, কেন হচ্ছে আর কিছু বোঝার মতো অবস্থায় নেই ও। এটাই দেখার ভাগ্য ওকে আর কোথায় টেনে নিয়ে যাচ্ছে। কলকাতা থেকে খাতায় কলমে মাত্র 1 ঘন্টার ফ্লাইট। আসলে সময় লাগে আরও কম। মিনিট 40-এই শিলিগুড়ির মাটি ছুঁল ইন্ডিগোর ফ্লাইট। শিলিগুড়িতে পৌঁছে আর কোনো অসুবিধে হলো না। এয়ারপোর্টের বাইরেই জিপ নিয়ে দাঁড়িয়েছিল 2জন আর্মির লোক। ওরই প্রতীক্ষায় নির্বাক এগিয়ে গেল তিনি। প্রায় 4.5 মাস পর আবার নর্থ বেঙ্গলের মাটিতে পা রেখে মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দূরের জমাট সবুজ পাহাড়গুলোর দিকে এক পলক চোখ গেল। অভিমন্যুর ছায়া যেন এই সবুজ পাহাড় আর নর্থ বেঙ্গলের জঙ্গলি হাওয়াতেই মিশে আছে। আজ এতগুলো মাস পর প্রাণের শহরে ফিরে আলাদা কোনো অনুভূতি হচ্ছে না তিনি।
গ্যাংটং যাওয়ার প্রিয় রাস্তার বড্ড চেনা দৃশ্যপটগুলো আজ আর টানছে না ওকে। কেবল মনে হচ্ছে কতক্ষণে নার্সিংহোমে পৌঁছবে। আস্তে আস্তে শেষ বিকেলের ময়লা আকাশ তখন ফিকে আলোতে সাজেছে। পাহাড়ের গা বেয়ে দ্রুত বেগে ছুটে চলেছে ওদের জীব। দিনের আলো নিত্যে চুলের কাটার মতো পাহাড়ি বাঘগুলো ক্রমশই অস্পষ্টতার হচ্ছে। ওর সাথে কোনো লাগেজ নেই, সাথের হ্যান্ডব্যাগটা ছাড়া। আবছা অন্ধকারের দিকে তাকিয়ে ওটাকেই আঁকড়ে ধরে বসে রইল তিন্নি। সারাটা রাস্তা একটাও কথা না বলে। কতক্ষণ পেরিয়ে গেছে কোনো হুঁশ নেই। মনের মধ্যে চলে যাওয়া উথাল পাথাল কালবৈশাখীর ঢেউ থমকে গেল ড্রাইভারের গলায়। গ্যাংটংয়ের আর্মি হসপিটালে ঢোকার ঠিক আগের মুহূর্তে গেটের আগে একটা বিলবোর্ড নজর পড়ল তিন্নির। নিকষ কালো রাতে হলদে আলোয় জ্বলজ্বল করছে ইংলিশ হরফের লেখাগুলো। স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল তিনি। জেনে শুনে যে বিষ মুখে দিয়েছে ও, এখন তো তার কনসিকুয়েন্স মেনে চলতেই হবে। কবে নিজের ভালোবাসাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে ও। একমাত্র ভরসা ছিল পরম শক্তিমান ঈশ্বরের উপর। কর্নেল স্যারের আজকের ফোন কলের পর আর একবারও ঈশ্বরের নাম মুখেও আনেনি তিনি। যখন তিনি পৌঁছলো তখন রাত প্রায় 7:30। সকাল থেকে বোধহয় এক গ্লাস জলও খায়নি। মুখ চোখ বসে গেছে, শরীর আর দিচ্ছে না ওর। শুধু মনের জোরে এগিয়ে গেল সার কেবিনের দিকে। দূর থেকে ওকে দেখতে পেয়ে কর্নেল শ্রীবিষ্ণু রঙ্গনাথাম এগিয়ে এলেন। তিনির মুখের দিকে চেয়েই বোধহয় কথা না বাড়িয়ে অভিমন্যুর কেবিন দেখিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর এতক্ষণের ধরে রাখা মনের জোরের আর ছিটে ফোটাও অবশিষ্ট নেই। ভারী পর্দা সরিয়ে সামনে এগোনোর জন্য এক পাও এগোলো না। এক চুল না নড়ে স্থানুর মতো দাঁড়িয়েই রইল তিনি। কতক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিল কে জানে। হঠাৎ চমক ভাঙল একজন সাদা অ্যাপ্রন, গলায় স্ট্যাথো ঝোলানো সম্যদর্শন ডক্টরের ডাকে। এত রাতে এখানে আপনাকে কে এলাও করলো? এখন পেশেন্টের সাথে দেখা করা যাবে না। সরি স্যার, আমি কলকাতা থেকে এখনই ছুটে এসেছি। ওর মানে অভিমন্যু সেনের খবর পেয়ে। অভিমন্যু কেমন আছে স্যার? কি করে হলো এমনটা? বুলেট প্রুফ জ্যাকেটই ছিল, তারপরেও। চটকা ভেঙে আবছা গলায় আমতা আমতা করে জবাব দিল তিনি। ও তিনি অভিমন্যু ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ক্রস কোশ্চেনটা গায়ে মাখল না তিনি, পাল্টা প্রশ্ন করল। হি ওয়াজ কট বিটুইন ক্রসফায়ার। একটা গুলি হাতের মাসেলে টাচ করে বেরিয়ে যায়। দ্য আদার ফ্যাটাল ওয়ান ওয়াজ স্নাইপার শট। বুলেট প্রুফ জ্যাকেট থাকার জন্য হিট বিকেম লো ভ্যালোসিটি উন্ড। উফ, কি কষ্ট! দম বন্ধ হয়ে এলো তিন্নির। থরথর করে কেঁপে উঠল ঠোঁট। অনেক কষ্টে হারিয়ে যাওয়া ভাষা খুঁজে পেল। যুদ্ধের ময়দানে ম্যাথমেটিক্স আর সিস্টেমেটিক্স কাজে আসে না মিস আসারিয়া। Yes, this is one of the rarest case, but don't worry. Abhimanyu is young and strong. He will be fit and fine by tomorrow. কাল বা পরশুই ফ্লোর ওয়ার্ক না হলেও আদার্স ডিউটিতে জয়েন করতে পারবে। সব ভুলে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল তিনি। কি অবলীলা কর্মে এই পরিস্থিতিতেও ডিউটি নিয়ে চিন্তা করছে এরা মানুষ। পোড়খাওয়া আর্মি ডক্টর তিন্নির মুখের অবস্থা দেখে ব্যাপারটা বুঝে নিলেন। প্রসঙ্গ পাল্টে বলেন, আপনার নিশ্চয়ই থাকার জায়গা নেই। কর্নি স্যারকে বলে দেখি। তেমন হলে আজ রাতের জন্য হসপিটালের স্টাফ কোয়ার্টার আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে। মাথায় সবকটি নিউরন একযোগে বিদ্রোহ ঘোষণা করে দিল। এত দূর থেকে তিনি ছুটে এলো সে কি স্টাফ কোয়ার্টারে থাকার জন্য? আজ আর ইতস্তত করলে চলবে না। বড়জোর না বলবে এই তো। একটু দোনামোনার পর সাহস করে মনের কথাটা বলেই ফেলল। স্যার, আমি কি এখানে থাকতে পারি ওর সেন্স না আসা অবধি? সরি মিস আসারিয়া, আমরা অ্যালাউ করতে পারবো না। প্লিজ স্যার, আমি কাউকে বিরক্ত করবো না। এক করে চুপ করে বসে পড়বো। আই রিকোয়েস্ট ইউ স্যার। বলতে বলতে বারবার গলাটা কেঁপে উঠল। আত্মসম্মান বজায় রেখে যতটা কাতর আবেদন করা যায় তাই করল তিনি। হয়তো তার থেকেও বেশি বয়স্ক ডক্টরের বোধ হয় একটু মায়া হলো। মনে মনে ভাবলেন কতটুকু বা বয়স মেয়েটির, হয়তো বা ওনার আপন সন্তানেরই বয়সী। চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, লেট মি সি হোয়াট আই ক্যান ডু। আবারও অপেক্ষা।
টিকটিক করে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা, আর একটু একটু করে শরীর ছেড়ে দিচ্ছে তিন্নির। যে কোনো মুহূর্তে ব্রেকডাউন হয়ে যাবে ওর। ঘণ্টাখানেক পর ফিরে এলেন কর্নেল আর সেই সৌম্য দর্শন ডক্টর। Okay, you can stay here, but remember this is an expression and a very rare expression. চোখের জলগুলো আর আটকানোর চেষ্টা করল না তিনি। কান্নার দমকে বুঝে আসা গলায় কোনো রকমে কৃতজ্ঞতা জানিয়ে বলল। থ্যাংক ইউ স্যার। কর্নেল আর ডক্টর দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর ভারী গলায় অনুমতি দিলেন। You may visit him if you want. Take care, Miss Asaria. দুজোড়া জুতোর ভারী শব্দগুলো মিলিয়ে গেল গ্যাংটংয়ের আর্মি হসপিটালের শুনশান বারান্দায়। কোথাও জনমানুষের অস্তিত্ব নেই যেন। খোলা অরিন্দ দিয়ে বয়ে আসে হাড় কাঁপানি হুহু ঠান্ডা হাওয়া। কলকাতা থেকে প্রায় 10-15 ডিগ্রি কম টেম্পারেচার। সেখানে তিন্নির পরনে একটা পাতলা সাদা চিকনকারি চুড়িদার কামিজ। শীত দ্বারা বরাবর এক শীতল কম্পন বয়ে গেল যেন। অনেকটা ঠান্ডা বাতাস বুক ভরে টেনে নিয়ে অভিমন্যুর কেবিনে পা দিল তিন্নি। সবুজ আর সাদা পর্দা ঝোলানো, ঔষধ আর কেমিক্যালের গন্ধে মাথা ধরে যায়। লোহার সরু বেড সবুজ চাদরে ঢাকা, তার উপর শুয়ে আছে অভিমন্যু, চোখ বোঝা, কোমর থেকে পা অবধি পাতলা কম্বলে ঢাকা। হাতে আর বুকে পুরো ব্যান্ডেজ, পাশে স্লাইন ঝোলানো। কতদিন পর মানুষটার মুখ দেখল তিনি। বুকের ভেতরটা মুচড়ে উঠল অব্যক্ত যন্ত্রণায়। দীর্ঘ 4.5 মাসের বিচ্ছেদের পর অভিমন্যু আর ওর আবার দেখা হওয়া নিয়ে কি স্বপ্নই না দেখেছিল তিনি। কিন্তু এমন বাস্তব বোধ হয় অতি বড় দুঃস্বপ্নেরও আসে না কারণ। হসপিটালের সরু বেডে অসহায়ের মতো পড়ে থাকা সিডে টিভি আসন্ন মানুষটাকে খুব ইচ্ছে করছিল সবারই জড়িয়ে ধরে ওর সাদা ব্যান্ডেজে জড়ানো বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বলে, এই দেখো আমি এসেছি, একবার তো চোখ মেলে তাকাও। কিন্তু এ তো সিনেমা নয় যে তিনি অভিমন্যুর বুকে মাথা রাখলে ম্যাজিক টাচে অভিমন্যুর জ্ঞান ফিরে আসবে। চোখ ফেটে জল বেরিয়ে এলো তিন্নির। থরথর করে কেঁপে উঠল ঠোঁট, তাও প্রাণপণে নিজেকে আটকালো। এক ফোঁটা চোখের জলও যেন গড়িয়ে না পড়ে। ডেটল আর লাইজলের গন্ধ মেশানো ঠান্ডা বাতাস নিঃশ্বাসের সাথে টেনে নিল অনেকটা। তারপর যন্ত্রমানবীর মতো অভিমন্যুর বেডের পাশে একটা টুল টেনে নিয়ে ওর কোড়া পড়া শক্ত হাতটা নিজের বরফের মতো ঠান্ডা হাতে নিয়ে পাথরের মূর্তির মতো অধীর অপেক্ষায় বসে রইল কখন অভিমন্যু চোখ মেলে তাকাবে। রাত বোধহয় 2 কি 3 হবে। অভিমন্যুর ভারী হয়ে থাকা চোখ দুটো খুলল। আবছা হলদে আলোয় কিছু বোঝা যায় না ভালো। ওর বিছানার পাশে সাদা চুড়িদার কামিজ পরে কে বসে আছে? কোনো নার্স কি? নরম ঠান্ডা হাতের স্পর্শটা খুব চেনা, মনের বড্ড কাছের। ভালো করে চোখ খুলে তাকাতেই প্রথমে বিশ্বাস হলো না ওর। এখনও কি স্বপ্ন দেখছে? অস্পষ্ট মুখটা ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতেই অভিমন্যু দেখল তিনি ওর দিকে চেয়ে। স্লো মোশনে টপ টপ করে 2 ফোঁটা ফুটন্ত গরম চোখের জল তিন্নির গাল বেয়ে গড়িয়ে এসে পড়ল অভিমন্যুর হাতে। তারপর সেই নারী তার চিরপরিচিত চির প্রতীক্ষিত কান্না ভেজা হাসি হাসতে অভিমন্যু অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। অনেকগুলো নিঃশব্দ মিনিট পার হয়ে যাওয়ার পর বহু কষ্টে শুকনো ঠোঁট দুটি নড়ে উঠল ওর। তুমি এখানে? কোনো কথা না বলে ম্লান হেসে তিনি তাকিয়ে রইল অভিমন্যুর দিকে যতক্ষণ তাকিয়ে থাকা যায়। তারপর প্রবল বাতাসে উড়ে চলা শুকনো ম্যাপেল পাতার মতো কাঁপতে কাঁপতে লোহার টুল থেকে পড়ে গেল ঠান্ডা সিমেন্টের মাটিতে অজ্ঞান হয়ে। সবুজ আর সবুজ চারদিক, বিভিন্ন শেডের বিভিন্ন শেপের। পাইন গাছের ঘন সবুজ, দেবদারুর হালকা সবুজ, শিশিরের ফ্যাকাশে সবুজ। মাঝে মাঝে সেই সবুজের একঘেয়ামি ভুলিয়ে দিচ্ছে সদ্য ফোটা রডোডেনড্রনের থোকা থোকা গোলাপি ফুল। দূরে হিমালয়ের পাহাড় মেঘে ঢাকা আর গিঞ্জি গ্যাংটং শহরের কুয়াশা মাখা রং বেরঙের বাড়ির মধ্যে গ্যাংটং সৈনিক হাসপাতাল যেন এক টুকরো সুকুমার ওয়েসিস। সকাল 8টা হবে বোধহয়। আবছা কুয়াশার চাদরে সূর্যের মুখ ঢাকা। কিচিরমিচির পাখির ডাক ভেসে আসে চারপাশের এভারগ্রিন এরিয়া থেকে। গ্যাংটংয়ের আর্মি হাসপাতালে আয়া, নার্স, ওয়ার্ড বয়দের ছোটাছুটির ভিড়ে খোলা বারান্দার মেজর অভিমন্যু সেন আর প্রবীণ ডক্টরের কথোপকথন চলছিল তিন্নিকে নিয়ে। You would like it to have her in your life, Major. সৈন্য ক্লান্তি অভিজ্ঞ প্রবীণ সেনা ডক্টর তিন্নির প্রশংসায় পঞ্চমুখ প্রায়। মেজর অভিমন্যু সেন তখনও উত্তেজিত। নিজের শারীরিক অবস্থার দিকে ওনার খেয়াল নেই। বুকের ভেতরে জ্বলছে একটি জলজান্ত ভিসুভিয়াস চাপা ক্রোধের সাথে অস্ফুটে বলে উঠলেন,
She should not have come here. She should not, but she did, expressions that measure. সিনিয়রিটির পদমর্যাদার মান রেখে ডক্টর বাবুর মৃদু ধমকের প্রত্যুত্তর করল না অভিমন্যু। তবে মনের মধ্যে চেপে থাকা ধিকি ধিকি ক্রোধের আজ তখনও শান্ত হয়নি ওর। প্রসঙ্গ পাল্টে পরের প্রশ্নতে ফিরে গেল। এখন কেমন আছে সেমন্তিনী? কাল রাতে আচমকা সেন্সলেস হয়ে গেল। এনিথিং সিরিয়াস অ্যাবাউট হার হেলথ? Well, she has have and weak heart. তবে মেডিকেল স্প্যাঙ্কিং কালকে মিস অচারিয়ার সেন্সলেস হয়ে যাওয়াটা সম্ভবত সারাদিন চলা মেন্টাল স্ট্রেস অ্যান্ড ট্রমার কারণে হয়েছিল। তার সাথে ডিহাইড্রেশন। রাতে আমরা 2 ডোজ মরফিন পুশ করেছি। আফটার এ লং ন্যাপ সি উইল বি অল রাইট। থ্যাংক ইউ ডক্টর। My pleasure, Abhimanyu. Take care of her. She is precious. ফাঁকা হাসপাতাল করিডোরে হালকা জুতোর নিঃশব্দ পায়ে প্রবীণ ডক্টর চলে যেতে যেতে মেজরের মৃদু স্বর ওনার কান ছুঁয়ে গেল। I know, doctor. I'll not let anything happen to her. চেনা স্পর্শ, চেনা অনুভূতি। না, আজ আর চমকে ওঠার নেই। তিনি নিশ্চিত আজ চোখ খুললে তাকেই দেখতে পাবে, স্বপ্নে নয় সশরীরে। ওর ডান হাতটা যে বহু পরিচিত, বড্ড প্রিয়, সেই শক্ত মুঠিতে গ্রেফতার। সকালের মিষ্টি রোদ জানালার সবুজ রঙা পর্দার ফাঁক দিয়ে এসে কেবিনের ভেতর আলো ছায়ার খেলা লাগিয়ে দিয়েছে। ওষুধের ঝাঁঝালো গন্ধ দূর থেকে ভেসে আসে, অ্যাম্বুলেন্সের সাইরেন, নরম কেয়ার্স পায়ে নার্স আর ওয়ার্ড বয়দের ছোটাছুটির মাঝে ভারী হয়ে থাকা চোখের পাতাগুলো অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে খুলল তিনি। ঘরের আবছা আলো অন্ধকার চোখে সয়ে আসতে দেখল ওর ঠান্ডা হাত তখনও অভিমন্যুর কড়া পড়া বলিষ্ঠ হাতের মুঠোয়। অসম্ভব কঠিন দৃষ্টিতে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে অভিমন্যু তিন্নির দিকে। চোয়াল শাক্ত, মাথার আর ঘাড়ের শিরা ফুলে উঠেছে। তিনি চোখ মেলে তাকাতেই সেই নির্নিমেষ দৃষ্টি পলকের জন্য একটু কোমল হয়ে এসেও আবার ধক করে জ্বলে উঠল চাপার আগে। হাই হ্যালো গুড মর্নিং কিচ্ছু নয়, 4.5 মাস পর মুখোমুখি হয়ে হিমশীতল কণ্ঠে অভিমন্যুর প্রথম সম্ভাষণ তিন্নিকে। কেন এলে তুমি? এই তোমার শরীরের অবস্থা তারপরও? শরীর ভারী হয়ে আছে, হাতে একটা স্লাইনের চ্যানেল। সারা রাত সিডেটিভ চলেছে বোধ হয়। কতদিন পর আবার দেখা হলো যেন। দিন তারিখ সময় সব গুলিয়ে গেছে তিন্নির। এত শারীরিক কষ্টেও হাসি পেল ওর। বড় দুঃখের সেই হাসি আর শান্ত স্নিগ্ধ চোখে ছলছল করছে খুশির অশ্রু। হাসি কান্না মেশানো ধীর গলায় জিজ্ঞেস করল, কেমন আছো? আমার প্রশ্নের উত্তর এটা নয় সীমন্তিনী। এত অবুঝ কেন লোকটা? সে বোঝে না কেন? মুচড়ে উঠল বুকের ভেতরটা। তীব্র অভিমানে মুচড়ে উঠল ঠোঁট, অভিমানী গলা বলে উঠল, আবার তুমি বকছো আমায়? এক নিমিষে নরম হয়ে এলো অভিমন্যুর হাতের মুঠো। গলায় আর আগের ঝাঁজ নেই, তাও ভরাট গলায় বলল, হ্যাঁ বলছি। কেন এলে তুমি? তুমি আসতে না? হাতের মুঠি আলগা হয়ে গেল অভিমন্যুর। কি এক তীব্র উত্তেজনায় সশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হয়তো নিজের রাগ বা মনের উদ্গত আবেগ সংযত করতেই। ভারী একটা নিঃশ্বাস ফেলে জানালার কাছে গিয়ে দাঁড়ালো অভিমন্যু। বাইরের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, হয়তো না সীমন্তিনী, হয়তো না। জানা কথা জানা ব্যথা। ওষুধের ঘোর না থাকলে তিনি কথা মুখেও আনত না। সত্যি এ নিয়ে তিন্নির কোনো প্রত্যাশা নেই, তাও কিছু কিছু অনিবার্য সত্য কথা বুকের কোনো গভীরে গিয়ে শেল বেঁধে, তা তো সেই জানে। অভিমন্যু দেখতে পেল না, টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিন্নির চোখের কোল বেয়ে। জোর করে হেসে উঠল তিন্নি। বেশ তো, না আসতে, আমি তো এলাম। আগের মতোই ধীর স্বরে অভিমন্যুর ঠোঁট দুটি নড়ে উঠল তিন্নির দিকে পেছন ফিরেই। কেন এলে? অসহায়ভাবে তিনি অনেকক্ষণ চেয়ে রইল অভিমন্যুর দিকে। অভিমন্যু কি রেগে গেছে? একে কি করে বোঝাবে? তিনি খবরটা শোনার পর থেকে ওর মনের মধ্যে বয়ে চলা উত্থাল পাথাল কাল বৈশাখীর ঢেউ। পাথর কঠিন এই অত্যন্ত আনরোমান্টিক মানুষটিকে কি করে বোঝাবে তিনি কেন ও ছুটে এসেছে এক ডাকে, এক কাপড়ে আগুপিছু কিছু চিন্তাভাবনা না করে। অনেকটা সময় নিয়ে স্থলিত স্বরে তিনি বলল, তুমি জানো না তোমায় ছেড়ে আমি কোথায় যাব অভিমান্যু? এতক্ষণে তিন্নির দিকে ফিরল অভিমন্যু। মেজর অভিমন্যু সেনের অনুভূতিহীন চোখের কোণটা কি আজ একটু হলেও ভেজা? মেঘের মতো অবিচল গম্ভীর স্বরে অভিমন্যু বলল,
এত ভালোবাসা ভালো নয় সীমন্তিনী, পরে তুমি কষ্ট পাবে। আবারও হাসি ফুটে উঠল তিন্নির মুখে, বড় দুঃখের সেই হাসি। নরম গলায় বলল, কিন্তু এখন তো সুখী আছি। আমাকে এক মুহূর্ত বাঁচতে দাও অভিমন্যু। তোমার সাথে, তোমার পাশে থাকতে দাও আমার মতো করে। কি জবাব হয় এই নিঃস্বার্থ আত্মনিবেদনের? পাথর দিল পোড় খাওয়া মেজর কি করে বকবেন এই পাগল মেয়েটাকে? চুপ করে গেল অভিমন্যু। জানালার কাছ থেকে সরে এসে বসল তিন্নির বেডের পাশে। হাত বাড়িয়ে টেনে নিল নড়বড়ে 3 পেয়ে লোহার টুলটা। উস্কো খুস্কো এক মাথা কালো ঘন চুল, অবাধ্য চুলগুলো মুখের ওপর এলোমেলো ছড়িয়ে। আলতো হাতে তিন্নির রুগ্ন শুষ্ক মুখের ওপর থেকে সরিয়ে দিল চুলগুলো। কতদিন পর চেনা স্পর্শটা আবার পেল তিন্নি। পরম শান্তিতে চোখ বুজিয়ে নিয়ে করব না করেও তারপর সেই অমোঘ প্রশ্নটা করেই ফেলল। কাল থেকে যে প্রশ্নটা করে করে খাচ্ছে বুকের ভেতর, এক মুহূর্ত স্বস্তি দেয়নি। একদম নিচু গলায় বিড়বিড় করে উঠল, আমি তোমার ইমার্জেন্সি কন্ট্রাক্ট কেন? এক মুহূর্ত থমকে গেল অভিমন্যুর হাত। তারপর একইভাবে তিন্নির চুলে আঙুলগুলো খেলা করে বেড়াতে লাগলো। ভারী স্বরে বলল, তুমি আর আমার ফ্যামিলি, ইউ বোথ ডিজার্ভ টু নো ইন কেস আমার কিছু হয়েছে। না বলেও তবে ভালোবাসা বোঝানো যায় এত করুণভাবে? নোনতা জল বাদ মানে না। গুমড়ে উঠে বুকের ওপর কি বলবে বুঝে উঠতে পারে না তিন্নি। আবছা হয়ে আসা গলায় ফুটে উঠল স্বর, থ্যাংক ইউ কেন? আমাকে এতটা কাছের ভাবার জন্য। ও হুম, ইউর ওয়েলকাম ম্যাডাম। আলতো হাতে তিন্নির চুলে হাত বোলাতে বোলাতে কিছু সময় পর অভিমন্যুর মনে পড়ল আজকের দ্বিতীয় জ্বলন্ত সমস্যাটি। চিন্তা জড়ানো গলায় বলল, এভাবে চলে এলে বাড়িতে কি বলেছ? অভিমন্যু নরম ছোঁয়ায় একটু একটু করে গলে যাচ্ছিল তিনি। ওর প্রশ্নটায় আড়ষ্ট কাঠ হয়ে উঠল। কাল রঞ্জনবাবুর সাথে চেঁচিয়ে কথা বলাটা মনে হতেই হয়তো কর্নেল স্যারের ফোন পাওয়া মাত্র কলকাতা থেকে বেরিয়ে আসা। আসলে অভিমন্যুর কাছে পৌঁছানোটাই ওর কাছে মূল প্রায়োরিটি ছিল। তার পরবর্তী কনসিকোয়েন্স কি হতে পারে সে কথা ভাবার সময় ছিল না তিন্নির। এখন এক রাত পেরিয়ে গেছে। কাল দুপুরের পর থেকে বাড়িতে একটাও ফোন করেনি তিনি। মা বাবা কি ভাবছেন কে জানে। আস্তে করে বলল, এখানে এসেছি বলিনি, বলেছি অফিসে কাজে আটকে গেছি, বাড়ি ফিরতে পারবো না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অভিমন্যু তিন্নির দিকে। তিন্নির পান পাতার মতো মুখ, ছোট্ট কপাল, তীরতীরে পাতলা গোলাপি ঠোঁট, দীঘল কালো ছলছলে চোখ, আর সেই চোখে ফুটে ওঠা পাগল করা বিধ্বংসী ভালোবাসার গোপন অঙ্গীকার। কেমন একটা ছাইচাপা আগুন যা দগ্ধ করে দিচ্ছিল অভিমন্যুর সকল প্রতিরোধ, সকল সংযম। অভিমন্যুর চোখের তারায় খেলা করে যাচ্ছিল একের পর এক অনুভূতি। সিডিটিভির আচ্ছন্নতায় তিন্নি ঠিক পড়তে পারছিল না কি ছিল সেই দৃষ্টিতে। সেই কথা থাক, পাঠকরা বুঝে নিন। কিন্তু অভিমন্যুর প্রায় অন্তর্ভৃতি দৃষ্টির সামনে বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারল না তিনি। যেন ওর ভেতর অবধি পড়ে নিচ্ছে সব। জোর করে চোখের পাতা বুঝিয়ে নিল। কপালের ওপর এলিয়ে থাকা চুলগুলো তিন্নির কানের পাশে গুজে দিতে দিতে নরম স্বরে অভিমন্যু বলল, তুমি যদি চাও আমি কি কথা বলবো তোমার বাড়িতে? অভিমন্যুর শক্ত হাতের তলায় কেঁপে উঠল তিন্নি। মনের ভেতরে চেঁচিয়ে কেঁদে উঠল, কি বলবে তুমি অভিমন্যু? বাড়িতে তো কেউ তোমার অস্তিত্বই জানে না। নাম তো দূরের কথা, আমি যে সবাইকে মিথ্যে বলে ছুটে চলে এসেছি তোমার কাছে। কেউ তো জানে না গত 4 মাস ধরে তুমি আমার জীবনের প্রতিটা রন্ধ্রে মিশে গিয়েছো। সবার কাছে তুমি যে অস্তিত্বহীন। না। বুক ফেটে আসা শব্দগুলো গলায় আটকে রাখল তিন্নি। ও যে এত দুর্বল নয়। বাড়িতে কথা বলা মানে ওদের এই গোপন সম্পর্কটাকে স্বীকৃতি দেয়া। কিন্তু এভাবে এই পরিস্থিতিতে কি করে সম্ভব তা? কোনো মধ্যবিত্ত বাঙালি বাড়ি মেনে নেবে তাদের পূর্ণ যুবতী মেয়ে বাড়িতে মিথ্যে বলে অফিসের কাজের নাম করে গ্যাংটংয়ের সেনা হাসপাতালে চলে এসেছে তার আহত প্রেমিককে দেখতে, অথবা যার সাথে এর আগেও দেশের অন্যতম প্রত্যন্ত দুর্গম সেনা ছাউনিতে সে এক রাত কাটিয়ে এসেছে একলা। সমাজের চোখে এই যে কলঙ্ক। আর এসব কথা জানতে পারলে সবচেয়ে বেশি আঘাত পাবে সেই মানুষটা যার অপার ভরসায় তিনি এখানে আসতে পেরেছে। বাবার বিশ্বাস এভাবে ভেঙে দিতে পারে না তিনি। তার চেয়ে এই সম্পর্ক এখন গোপন রাখাই শ্রেয়। পরে দেখা যাবে। আগামী কয়েকদিনের সব ঝড়ঝাপটা সাইক্লোন তিনি সামলে নেবে ভালোবাসার এই মানুষটার জন্য। মনস্থির করে নিয়ে অনেকটা বাতাস বুকের মধ্যে টেনে নিয়ে তিনি চোখ খুলল। দৃঢ় স্বরে বলল, আমি সবটা সামলে নেব অভিমন্যু। তুমি এখন আমার পাশে বসো তো চুপটি করে।
কথায় কথায় নিঃশব্দ কান্নায় কেঁদে ভাসিয়ে দেয়া কপোত পাখির মতো নরম মেয়েটার শরীরের ভেতরে যে এমন শক্ত একটা মন লুকিয়ে আছে, অভিমন্যু বোধহয় সেটাই উপলব্ধি করছিল ওর স্পর্শ দিয়ে। শুধুমাত্র একটি ফোন কলের উপর ভিত্তি করে যে মেয়ে এক কথায় সুদূর কলকাতা থেকে গ্যাংটংয়ের সেনা হসপিটালে এসে হাজির হয় তার আহত প্রেমিককে দেখতে, একবেলার মধ্যে কাউকে কিচ্ছুটি না জানিয়ে, সেই মেয়ের মনের ঝড় অনুমান করার চেষ্টা করেই হয়তো বিভ্রান্ত হচ্ছিলেন মেজর অভিমন্যু সেন। মনে মনেই হয়তোবা গর্বিতও হচ্ছিলেন, কি একটা যেন হচ্ছিল বুকের ভেতর। আপাতত দৃষ্টিতে হয়তো দুর্বল, ইম্যাচিওর, অথচ ভেতরে ভেতরে প্রখর তেজস্বী মেয়েটির তীব্র ব্যক্তিত্ব চুম্বকের মতো টানছিল অভিমন্যুকে। কিছুক্ষণ সব চুপচাপ, দূরে কোথাও দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজ হচ্ছে, সাইরেনের আওয়াজগুলোও ফিকে হয়ে আসে ক্রমশই। অভিমন্যু একইভাবে আলতো হাতে তিন্নির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। অনেকক্ষণের নিস্তব্ধতা ভেঙে আবার বলে উঠল, তুমি খুব চেতি। কোনো অনুযোগ বা অভিযোগ না, যেন কনক্লুশন। চোখে মেলে তাকিয়ে শুক্লপক্ষের অষ্টমীর চাঁদের মতো এক ফালি হাসি ফুটে উঠল তিন্নির মুখে। চেয়ে থাকতে থাকতে সেই হাসি ধীরে ধীরে সংক্রামিত হলো অভিমন্যুর চোখে। তারপর ঠোঁটের কোণায় আজকের এই সকালে প্রথমবার অ্যান্ড আই মিসড ইউ। অভিমন্যুর ঘন হয়ে আসা হাসকি স্বরে তিন্নির মেরুদণ্ড বরাবর ইলেকট্রিক শক বয়ে গেল যেন। কড়া পড়া শক্ত আঙুলগুলো আরেকবার ছুঁয়ে গেল তিন্নির কানের পাশ। কতদিন পর আবার ওরা মুখোমুখি সশরীরে। স্যাটেলাইট ফোনের রেডিও ওয়েভে আজ আর ওরা আটকে নেই। একে অপরের স্পর্শে চোখের গভীরতায় হারিয়ে যেতে আজ কোনো বাধা নেই। প্রতিটি রোমকূপ খাড়া, প্রতিটি শিরায় বেজে চলেছে মাতাল করা সুর, নেচে চলেছে রক্তকণিকারা। বৃষ্টি ভেজা সিকিমের পাহাড়ি প্রকৃতিতে 4.5 মাস আগে যে অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা বারবার ঘিরে ধরছিল ওদের, মাঝে মাঝে ফোন পেরিয়ে সিকিম আর শ্রীরামপুরকে একদাঁড়িয়ে বেঁধে রাখছিল। 4.5 মাস পর আজ ভরা শরতে সেই তীব্র তড়িৎ চুম্বকীয় আকর্ষণ আবারও বেড়ে উঠেছে, কলরবে একটা ছোটোখাটো হাইড্রোজেন বোমার মতো। সহসা খেয়াল হলো অভিমন্যুর মুখটা যেন বড্ড কাছে। নিঃশ্বাসের গরম আজ নিজের নরম গালে টের পাচ্ছিল তিনি। সারা গায়ে যেন বিদ্যুৎ খেলে বেড়াচ্ছে, শরীর ঝনঝন করছে, ওষুধের ঘোর হোক বা সজ্ঞানে। আঁকা পাঁচতলা কিছু না ভেবেই অভিমন্যুর চোখে চোখ রেখে পারফেক্ট ফ্রেঞ্চ অ্যাকসেন্টে ধীরে ধীরে প্রতিটি শব্দ উচ্চারণ করল। যেটি আইবে। মেজর অভিমন্যু সেনের পাথর কঠিন বুকের রক্ত কি কখনো কখনো ছলকে ওঠে। তিনির চোখে চোখ রেখে সেই নেশা ধরিয়ে দেয়া আবেগ জমাট ঘন কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠলেন। যেহেতু আমি ওসে। তারপরই নিজের সকল সংযম হারিয়ে তিনের কেঁপে ওঠা বহুদিনের উপসী নরম গোলাপি ঠোঁট দুটোই ডুবে গেলেন উনি। চোখ বন্ধ করে নিতে নিতে আর দুফোঁটা নোনতা গরম জল গড়িয়ে পড়ল তিন্নির গাল বেয়ে। ঠোঁট দিয়ে সেই জল শুষে নিলেন মেজর অভিমন্যু সেন। প্রথম চুম্বন না, দ্বিতীয়। 4.5 মাস আগের সিকিমের পার্বত্য শীতল উপত্যকায় মিলিটারি তাঁবুতে বৃষ্টি ভেজা সেই ভোরে তিনি কি সত্যি ঘুমিয়ে পড়েছিল? কত জন্মের অসম্পূর্ণতা, কত শতকের অপেক্ষার অবসান হলেও বহু অপ্রত্যাশিত, চিরকাঙ্ক্ষিত একটি সুদীর্ঘ চুম্বনে। মিনিট কয়েক নাকি কয়েক হাজার বছর পর আলাদা হলো ওরা। পরিপূর্ণতার অনুভূতিতে ওদের দুজনের মন একসুরে বাধা পড়ে গেছে আজ। চোখে জল, মুখে হাসি, রক্তে বাজছে দ্রিন্দিম মাদল আর হৃৎপিণ্ডের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণ প্রায়। বলতে গেলে কোনো প্রাইভেসি নেই, তাও কেন জানি একটু লজ্জা পেল না তিনি। এ যেন খুব স্বাভাবিক ঘটনা, পূর্ণ নির্ধারিত, জন্ম জন্মান্তরের সঙ্গী ওরা, এ যেন হওয়ারই ছিল। চোখে চোখ মিলিয়ে হাসল দুজনে, পূর্ণতার হাসি। অভিমন্যুর কড়া পড়ার শক্ত আঙুলগুলো আলতো হাতে আরেকবার ছুঁয়ে গেল তিন্নির ঠোঁটের কোণ, কপালে এলিয়ে থাকা চুল, কানের পাশ। তারপর হঠাৎ কি মনে পড়ল ওর, গলায় শব্দ করে হেসে উঠল। এক মুঠো অবাক জিজ্ঞাসা নিয়ে তিন্নি ওর দিকে তাকিয়ে আছে দেখে চোখ ভরা হাসি নিয়ে অভিমন্যু বলল, কখনো ট্রেনে, কখনো পাহাড়ের ঝোপড়িতে, কখনো মিলিটারি টেন্টে, আর কখনো হসপিটালের বেডে। নর্মাল সার্কামস্ট্যান্সে আমাদের দেখা হয় না, তাই না?
2 সেকেন্ড নিস্তব্ধতা, তারপরে উজ্জ্বল পাহাড়ি ঝর্ণার কলকল শব্দের মতো বাঁধভাঙা হাসিতে ভেঙে পড়ল তিন্নি। হাসির দমকে ফুলে ফুলে উঠছিল ওর পিঠ। প্রিয় নারীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একটু একটু করে নরম ভালো লাগায় ভরে যাচ্ছিল অভিমন্যুর পাথর কঠিন বুকের ভেতরটা। টুপটুপ করা অনুভূতিরা ঝরে পড়ছিল গলে পড়া জ্বলন্ত মোমের মতো। একই মানুষকে কতবার নতুন করে ভালোবেসে ফেলে মন। কখন যে তিন্নি ঘুমিয়ে পড়েছিল আবারও কোনো খেয়াল নেই। অনেক সময় পর তিন্নি যেন সচেতন হলো ওর পারিপার্শ্বিক অবস্থা নিয়ে। ব্যস্ত চোখে জানালার কাছে দাঁড়িয়ে থাকা অপেক্ষারত অভিমন্যুর দিকে তাকিয়ে কাচুমাচু হয়ে বলল, সরি, কখন যে চোখ লেগে গিয়েছিল আমি বুঝতেই পারিনি। কটা বাজে? অনেকক্ষণ ঘুমিয়েছি আমি, ডাকুনি কেন? অভিমন্যু ততক্ষণে হসপিটালের জামা কাপড় পাল্টে নিয়েছে, একেবারে ফিটফাট দুরস্ত। তিন্নির প্রশ্নবাণে হেসে ফেলে হাত ঘড়িতে সময় দেখে বলল, আচ্ছা ওকে, রাতে তোমার পালস রেট খুব বেড়ে গিয়েছিল, সেডেটিভ দিতে হয়েছিল, তাই র্যাশ উঠবে। ঝিম হয়ে আসে মাথা। কিছুক্ষণ ধুম করে বসে থেকে তিন্নি নামতে গেল বেড থেকে। সিডিটিভের রেস হোক বা এতক্ষণ পরে মাটিতে পা দেওয়ার সাথে সাথে টলে গেল ভারী হয়ে থাকা শরীর, আর মাইক্রো সেকেন্ডের মধ্যে ওকে শক্ত হাতে ধরে ফেলল অভিমন্যু। উদ্বিগ্ন হয়ে বলল, পারবে তুমি? নার্স ডাকবো? না, আমি পারবো ঠিক। ধরে ধরে তিন্নিকে লাগোয়া বাথরুম অবধি পৌঁছে দিয়ে অভিমন্যু বলল, বাইরে আছে, কোনো দরকার হলে ডাকবে। ফ্রেশ হয়ে বাইরে এসে তিনি দেখল অভিমন্যু দাঁড়িয়ে জানালার কাছে। ওর পায়ের শব্দ পেয়ে পেছন ফিরে জিজ্ঞাসু মুখ নিয়ে চাইল। কালকে ফিরবে তো? ঝুপ করে আলো আলো মনটা কালো বাস্তবে ফিরে এলো। প্রশ্নটার জবাব দিতে কেমন একটু নার্ভাস লাগছিল তিন্নির। মুখ নিচু করে নিয়ে বলল, ভাবছিলাম যদি আজ রাতে ট্রেনে ফিরে যাই। আজ না প্লিজ। তিন্নি অবাক হয়ে তাকিয়ে রইল। অভিমন্যু ওকে রিকোয়েস্ট করছে। চট করে নিজেকে সামলে নিল অভিমন্যু। গম্ভীর স্বরে বলল, তুমি এখনো সম্পূর্ণ সুস্থ নও সীমন্তিনী। কাল রাতের মরফিনের এফেক্ট কাটেনি, তার সাথে স্ট্রেস অ্যান্ড ডিহাইড্রেশন তো আছে। আই ক্যান নট টেক রিস্ক টু লেট ইউ ট্রাভেল, দ্যাট টু বাই ট্রেন। এক অদ্ভুত চোখ অভিমন্যুর একদৃষ্টিতে তাকিয়ে আছে তিন্নির দিকে। কিছুক্ষণ সেদিক পানে চেয়ে গা শিরশিরিয়ে উঠল তিন্নির। ধপ করে বসে পড়ল হসপিটালের সরু লোহার বেডের ওপর। অভিমন্যু এসে বসল ওর ঠিক পাশটিতে। জিভ শুকিয়ে আসে তিন্নির। পেটের ভেতর কেমন যেন একঝাঁক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, আর কানে মৌমাছির ভো ভো শব্দ। উত্তর দিতে পারল না তিনি। চোখ তুলে চাইতে পারছিল না, পাছে মনের ভাব ওর চোখে ধরা পড়ে যায়। তিনি ঠান্ডা হয়ে আসা নরম হাত দুটো নিজের শক্ত করা পড়া হাতের মুঠিতে ধরে নিয়ে নেশা লাগিয়ে দেয় রাশভারী ঘন গলায় অভিমন্যু বলল, একটা দিন থাকো আমার কাছে, ভয় নেই, আমি কিছু করব না। কেন? যতক্ষণে প্রথম প্রশ্নটার কারণ জিজ্ঞেস করতে হারিয়েই যাওয়া গলায় স্বর খুঁজে পেয়েছে তিনি। অভিমন্যুর বলা শেষ। অভিমন্যুর মুখে লেগে থাকা দুষ্টুমি ভরা মিটিমিটি হাসিতে ওর শেষ কথাটার সাথে নিজের করা প্রশ্নটার সুযোগ নিজের কানে যেতেই লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলল তিনি। হো হো করে প্রাণখোলা হাসিতে ফেটে পড়ল অভিমন্যু। তারপর জোর করে তিন্নির মুখ থেকে হাত সরিয়ে দিয়ে ওর কানে কানে দ্বিতীয় কথাটার উত্তর দিল, কারণ ডাক্তার বলেছে বেশি উত্তেজনা তোমার হার্টের জন্য ভালো নয়। চাপা হাসি মুখে আর ছলছলে চোখে তিনি বালিশে এই মুখ লুকিয়ে নেয় আর কি। কালকে সারা রাত ঠান্ডার পর আজ সকালে আচমকাই কি থার্মোমিটারের পারদ চড়তে লেগেছে? না হলে খামোকা গাল দুটোই বা গরম হয়ে উঠছে কেন? মনে মনে ভাবতে লাগলো। আচ্ছা, হার্ট অ্যাটাক হওয়ার আগে কি এই বসন্ত আসে? ভরা শরতে এক ঝলক পরলাশ লাল আবির তিন্নির মুখে কে যেন রাঙিয়ে দিয়ে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় অভিমন্যু বলল, টেবিলে তোমার কিছু জামা কাপড় আছে, দেখে নাও সাইজ ঠিকঠাক হলো কিনা। কাল থেকে সে এক জামা কাপড়ও রয়েছে, চেঞ্জ করতে হবে তো। অবাক হয়ে তাকিয়ে রইল তিনি। কখন কিনতে গেলে এসব? যখন তুমি রেস্ট নিচ্ছিলে। আই হোপ ইউ লাইক দ্য কালার। ছেলে মানুষই উৎসাহে ব্যস্ত হাতে প্যাকেট খুলল তিনি। তারপর ওর মুখটা হা হয়ে রইল, বন্ধ আর হলো না। ঘন নীল আর সবুজে মেশানো ময়ূর কণ্ঠী রঙা অপূর্ব একটি চুড়িদার কামিজ, সোনালি কলকায় ভরা, ওর সবচেয়ে প্রিয় রং দুটির কম্বিনেশন। আর তার সাথে কিছু এসেন্ট্রিয়াল ফ্রেশ ওয়াশ,
টয়লেট্রিস বোধহয় এই প্রথম ওর জন্য যত্ন করে এত কিছু কিনে এনেছি কেউ, ওর পছন্দের খুঁটিনাটি খেয়াল রেখে। ইচ্ছে করছিল এক ছুটে সপাটি জড়িয়ে ধরে মানুষটাকে কেবিনের আশেপাশে নার্স আর ওয়ার্ড বয়রা ছোটাছুটি না করলে হয়তো তাই করতো তিনি। প্রাণপণে সামলালো নিজেকে। আবেগে চোখে জল চলে এলেও গলা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টায় বলল, কেন এসব করতে গেলে অভিমানিও? আমি তো ঠিকই ছিলাম। না, ঠিক নেই। তুমি এখন আমার আন্ডারে, আমার দায়িত্বে আছো। চুপচাপ যা বলছিস শোনো। আবার সেই সহজাত কর্তৃত্বপূর্ণ স্বর, যেন জিজ্ঞেস করছে না, আদেশ করছে। মাঝে মাঝে বোধ হয় মনের মানুষটার শাসন করাটাও খুব ভালো লাগে। উতলে আসা আবেগের স্রোত সামলে নিল তিনি। আবছা হয়ে আসা গলায় বলল, কি দরকার ছিল একদিনের জন্য শুধু 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 এই এত কিছু? তোমার পছন্দ হয়েছে? খুব। দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। নো মোর আর্গুমেন্টস, ম্যাডাম। অনুচ্চারিত ভালোবাসায় দুটি মন আচ্ছন্ন হয়ে রইল না বলা কথায়। চোখের ভাষায় টিক টিক করে বেজে চলা দূরের দেয়াল ঘড়ির কাটার আওয়াজ আর লোকজন, নার্সদের গলার শব্দ, স্ট্রেচারের ছোটাছুটি, অ্যাম্বুলেন্সের সাইরেন বেজেই চলেছে। কিছুক্ষণ পর গলা খাকারি দিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল অভিমন্যু।